দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আহ, আপনারা নিশ্চয়ই জানেন যে গত 19 মে রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসাকে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, তাকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং হত্যার পর তার মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে বালতিতে রাখা হয়। এই ঘটনা নিয়ে উত্তাল সারা দেশ এবং বলতে গেলে সারা বিশ্ব। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন সাহিদী, নির্বাহী সম্পাদক, দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। স্বাগত আপনাকেও, এবং স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলার সেই সব দর্শকদের যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে শিশু রামিসাকে আসলে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এটা আসলে বাংলাদেশে প্রথম না। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্নভাবে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, বলাৎকারের ঘটনা ঘটেছে এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এটা কিন্তু বাংলাদেশে বলতে গেলে এখন মানে স্বাভাবিক হয়ে যাচ্ছে বিষয়গুলো। এবং আমরা দেখেছি যে ধর্ষণের পর আহ, যারা ধর্ষক রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আসলে হচ্ছে না সেভাবে। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, দেশে একের পর এক পৈশাচিক এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার পেছনে আমাদের কোনো রাজনৈতিক দুর্বলতা আছে কিনা, বা সদিচ্ছা আছে কিনা, বা বিচারিক কার্যক্রমের কোনো আহ, কাঠামোকে আপনি দায়ী করবেন কিনা আসলে? আসলে ধন্যবাদ আপনাকে। যে যে বিষয়টি নিয়ে আপনি কথা তুললেন, শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড, এটি এমন একটি আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে এবং বিশ্বের প্রেক্ষাপটে একটি নৃশংস যন্ত্রণাদায়ক অধ্যায়। কারণ এ ধরনের ঘটনা একটি রাষ্ট্রে তখনই ঘটে যখন বিচারহীনতা মাথাচাড়া দিয়ে ওঠে, যখন বিচার দীর্ঘসূত্রিতা হয়, যখন ধর্ষণের আসামি আদালত থেকে সহজেই মুক্তি পেয়ে যায়, বলাৎকারের আসামি সহজেই মুক্তি পেয়ে যায়, তখনই এই ঘটনা অহরহ ঘটতে থাকে। যে ঘটনার কথা আপনি বললেন, সেই ঘটনাটি নিঃসন্দেহে হৃদয় বিদারক এবং এটি কাম্য নয়। একটি সমাজের মানুষের মানসিক চেতনা, আত্মিক চেতনা এবং বিবেকের চেতনা যখন ধ্বংস হয়, তখনই এমন ঘটনা ঘটতে থাকে। আপনি নিশ্চয়ই জানেন, শুধু রামিসা নয়, গত এক সপ্তাহে অন্তত 5টি হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং এটি আমাদেরকে কলুষিত করছে। আমরা আসলে কোথায় যাচ্ছি, আমরা কোথায় বসবাস করছি? আমাদের দেশে কি আইন শৃঙ্খলা আছে? আমাদের দেশে কি আইন রয়েছে? আমাদের দেশে কি বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, না বিচারিক পদ্ধতি রয়েছে? আপনি আমি প্রায় শুনতে পাই যে ধর্ষণের ঘটনার জন্য আমাদের আইনি বিভিন্ন প্রক্রিয়া আর মধ্য দিয়ে যেতে হয়। তাকে মেডিকেল টেস্ট রিপোর্ট করাতে হবে, তার ডিএনএ টেস্ট রিপোর্ট করাতে হবে, আসামিকে তদন্ত করতে হবে, চার্জশিট দিতে হবে, শুনানি হবে, সওয়াল জবাব হবে, তারপরে রায় হবে। তারপরে তো আছে একের পর এক আপিলের জায়গা, এবং সে জজ কোর্ট থেকে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে, এবং মৃত্যুদণ্ড হলে আবার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে। এই যে যে ধর্ষণের মতো জায়গায় অমানবিক হত্যাকাণ্ড বা অমানবিক অপরাধ এবং নৃশংস অপরাধ, তার জন্য যে বিচারের এতগুলো ধাপ অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দেয়। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটা হলো আপনি বলছিলেন যে গত 7 দিনে আসলে 5টি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি যদি বলি যে রামিসা ঠিক 19 মে রাতে হত্যাকাণ্ডের শিকার হয় এবং 20 মে সারা দেশ উত্তাল হয়। 20 মে আহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে জিজ্ঞেস করা হয় যে যে 21 মে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে রামিসা হত্যাকাণ্ডের যে ধর্ষক, সে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান করা যায় কিনা, এই ব্যাপারে ওনার বক্তব্য কি? উনি আসলে বলেছেন যে আমরা মধ্যযুগীয় কায়দায় নেই। এবং এই বক্তব্য দেওয়ার ঠিক 3 থেকে 4 ঘন্টা পর চট্টগ্রামে 4 বছরের শিশু ফারিয়াকে ধর্ষণ করা হয়। এবং আমরা আরেকটি খবর পেয়েছি, সেটা হলো
খুব সম্ভবত ময়মনসিংহে আরেকটি ধর্ষণের ঘটনা ঘটে গতকাল। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, আমরা মধ্যযুগীয় কায়দায় নেই, কিন্তু উনারাই তো আবার বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ক্ষমতায় আসার পরপরই যে আমরা মদিনার সনদ দিয়ে আসলে রাষ্ট্র চালাতে চাই। মদিনার সনদ কিন্তু বলছে প্রকাশ্যে যারা ধর্ষণ করছে তাদের শাস্তি প্রকাশ্যেই হওয়া উচিত এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত, এবং এটা হয় শরিয়াতে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুইজনের বক্তব্য কি দ্বিমুখী হয়ে গেল কিনা? আসলে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, উনি আইনের জালে আটকা পড়ে কথাটা বলেছেন। কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের দেশের প্রচলিত আইনে বা আমাদের সাংবিধানিক আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, যেটা 2020 সালে জি তৎকালীন রাষ্ট্রপতি হ্যাঁ, সই করেছিলেন জি। অধ্যাদেশ দিয়ে। তারপরে আপনার যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে 14 বছরের জেল, আবার কখনো কখনো খালাসও হয়ে যায়। এই জায়গাটায় আপনাকে আইন সংশোধন করতে হবে। মধ্যযুগীয় কায়দায় আমরা ফিরে যাইনি, এই কথাটি না বলে উনি যদি বলতেন যে আমাদের আইন সংশোধন করতে হবে, যেমন মনে করেন শিশু ধর্ষণ এবং হত্যা, এই বিচারটি কমপক্ষে 1 মাসের মধ্যে শেষ করতে হবে। আমি তো বলি 3 দিনের মধ্যে করা হ্যাঁ, সম্ভব। 3 দিনের মধ্যে করা সম্ভব, কারণ যেহেতু স্বীকারোক্তি আছে। যে জায়গায় 164 স্টেটমেন্ট দিচ্ছে যে অপরাধী এবং অপরাধীর ওয়াইফ, আমি যদি রামিসার কথা বলি, রামিসার কথাটা নিয়ে আসলে এখন সারা দেশ কথা বলা চলছে। রামিসাকে যিনি হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, তার বউ এটার সঙ্গে জড়িত, সেই ধর্ষকের বউ জড়িত, তার স্বীকারোক্তি আছে এবং তার বউয়ের স্বীকারোক্তি আছে। যেই জায়গায় ওনাদের দুজনের স্বীকারোক্তি 164 স্টেটমেন্টে রয়েছে, সেই জায়গায় ডিএনএ টেস্ট বলেন বা অন্যান্য যে তদন্ত বলেন, সেই তদন্ত তো একদিনের ব্যাপার, সেটা তো 3 না, দিনের এই বেশি। বিষয়ে আপনাকে বলতে চাই 164 এর যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, উনরা গিয়ে আদালতে বলেন যে পুলিশ আমাকে অত্যাচার করে আমাকে স্বীকারোক্তি করতে বাধ্য করেছে। এই যে আইনের যে প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি, এখানে 164 ধারায় যে স্বীকারোক্তি দিয়েছে এবং 12 ঘন্টার মধ্যে ডিএনএ টেস্ট করতে হবে এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে ডিএনএ টেস্টে রিপোর্ট দিতে হবে। এবং এই যে আপনি বলছেন 3 দিন, আমি 3 দিন না, 7 কর্মদিবসের মধ্যেই কিন্তু একটি হত্যাকাণ্ড সম্পন্ন করা সম্ভব। আপনার পুলিশি রিপোর্ট, ডিএনএ টেস্ট, এগুলো 3 দিনের মধ্যে করা সম্ভব যদি এ ধরনের সরকার সদিচ্ছা থাকে। এবং একই সাথে যখন ডিএনএ টেস্ট চলে আসবে, স্বীকারোক্তি চলে আসবে, তখন এ ধরনের আসামিকে আপনার তার নিজস্ব বক্তব্য দিয়ে, শুনানি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং একই সাথে ওনার যে আপিলের যে জায়গাটা, আত্মপক্ষ সমর্থনের, সেটা রাখতে পারে 15 দিনের মধ্যে উনি আপিল করবেন উচ্চ আদালতে। পরবর্তী 15 দিনের মধ্যে তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন। পরবর্তী 3 দিনের মধ্যে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে আপনাকে অন্তত 40 দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর করা সম্ভব। এটাই হচ্ছে মানে সর্বনিম্ন। কারণ আপনাকে তো প্রথমেই পুলিশ অভিযোগপত্র দাখিল করবে। অভিযোগপত্র দাখিল করার পরে উনি যতই স্বীকারোক্তি দেখ, উনি আদালতে গিয়ে বলবেন পুলিশ আমাকে শারীরিক যন্ত্রণা দিয়ে, মানসিক যন্ত্রণা দিয়ে স্বীকারোক্তি আদায় করতে বাধ্য করেছে। এটা আদালতে কিন্তু বলবেন। আমরা বিভিন্ন কেস পর্যালোচনা করে দেখছি। সেই ক্ষেত্রে অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ হচ্ছে ডিএনএ টেস্ট। তো ডিএনএ টেস্টের রিপোর্টটা কিন্তু অবশ্যই 24 ঘন্টার ভিতরে দেওয়া সম্ভব। তার জন্য একটি বিশেষ টিম হসপিটালে কাজ করবে, একটি সরকারের একটি বিশেষ মেডিকেল টিম কাজ করবে। যে বর্তমানে এবং সেইখানে বলেছেন যে তার ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাব টেস্ট করছে। না, এই কথাটা আসলে আমি মাননীয় স্বরাষ্ট্র কথাটা সমর্থন করছি না। টেস্টের একটি সময় বেঁধে দিতে হবে 24 ঘন্টা, এবং সেখানে আপনার যেমন সরকারের পক্ষে উকিল থাকবে এবং আসামি পক্ষের একজন অ্যাডভোকেট থাকবে, দুজনের স্বাক্ষর থাকবে। এবং যদি আসামি পক্ষের কোনো অ্যাডভোকেট না থাকে, সরকার আসামি পক্ষকে একজন আইনজীবী নিয়োগ দেবে, যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে। এবং সেই জায়গা থেকে একটা মামলার রায় কার্যকর করা 40 দিনে সম্ভব। কিন্তু আমরা কখনো কখনো দেখি যে কোনো হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলা 10 বছর লেগে গেছে তাকে তাদের। আমি যতদূর জানি যে বাংলাদেশে একটি ঘটনা খুব বেশি ভাইরাল হয়েছিল সে সময়, আমি খুব সম্ভবত আমার মনে নেই নামটা।
সেই তনু না, আরেকজনের, সেই জায়গাটাতে যে ধর্ষক তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সে মৃত্যুদণ্ড রায় ঘোষণার 10 বছর পেরিয়ে গেছে, এখনো কার্যকর হয়নি। ওই যে বললাম যে আইনের সংশোধন করতে হবে। এখন তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বর্তমান জাতীয় সংসদ এবং বিএনপি সরকার। তারা ইচ্ছে করলে এই যে ধর্ষণের একটা ক্যাটাগরি আছে, সেটা শিশু ধর্ষণ এবং হত্যা, তারপরে আপনার পরবর্তীতে আপনার 18 বছরের কিশোরী ধর্ষণ, এরপরে অনেক সময় ধর্ষণ মামলার আইনের আবার বিভিন্ন প্রকার অপপ্রয়োগ হয়। সেই জন্যে আপনার দেখা যাবে যে কোনো স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে বা ডিভোর্সি মহিলা ধর্ষণ মামলা করেছে, এইগুলোর ব্যাপারে একটি ক্রাইটেরিয়া থাকবে, কিন্তু ধর্ষণ মামলার কার্যকরের একটি ক্রাইটেরিয়া থাকতে হবে। সেই ক্রাইটেরিয়াই বলে দেবে যে কত দ্রুত শাস্তি দেওয়া সম্ভব, এবং এগুলো অবশ্যই বিশেষ ট্রাইব্যুনালে নেওয়া উচিত। আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমরা দেখি যে ধর্ষণ মামলা বা হত্যাকাণ্ডের মামলা, এই মামলাগুলোতে স্থানীয় বা জাতীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রভাব খাটানোর চেষ্টা করে। আপনার কি মনে হয় যে রামিসা যে হত্যাকাণ্ড হলো, এটাতে কোনো রাজনৈতিক বা রাজনৈতিক যে, দেখুন, রাজনৈতিক দল বা একটি সরকারি দল যখন ক্ষমতায়, তখন বিরোধী দল নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করে। কিন্তু আমি বলবো যে সকল হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড। এই যে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার সময়ে যে টিকা না কেনার জন্য এবং 10 বার বিশ্ব মানে ইউনিসেফ 10 বার সরকারকে সতর্ক করার পরেও টিকা কেনেনি, তার উপরে প্রায় 500-র অধিক শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু বিরোধী দলকে কোনো কথা বলতে শুনিনি, এবং তাদের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও কিন্তু কথা বলতে শুনিনি। এই একটি ধর্ষণের মামলা যখন ঘটে, তখন তারা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য ব্যস্ত থাকে, কিন্তু তারা সমাধানের জায়গাটা নিয়ে কিন্তু কথা বলে না। যেমন আমি আপনাকে বললাম যে সরকারকে 40 দিনের মধ্যে রায় কার্যকর করার জন্য এই ধাপে ধাপে এগোতে হবে কার্যকর করার জন্য। তো ওনারা এইভাবে প্রস্তাব দেয়, ওনাদের তো প্রস্তাব দিতে কোনো প্রস্তাব দেওয়ার জন্যই জনগণ ওনাদেরকে ভোট দিয়েছে, এবং ওনারা বিরোধী দল। ওনারা একটা রূপরেখা দেখ যে ধর্ষণের মামলার আইনটা কি হবে। তখন যদি আপনার মহান সংসদ বা সরকারি দলীয় সংসদ বা নিরঙ্কুশ মানে সংখ্যাগরিষ্ঠ যে সরকার আছে, তারেক রহমানের সরকার, তারা যদি এটা পাশ করতে না পারে, তখন আপনি মাঠে নামেন। কিন্তু আপনাকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে, আইনি তথ্য নিয়ে আপনাকে পার্লামেন্টে এসে আইন সংশোধন করতে হবে। খোলা পানিতে মাছ শিকার করে, পরিবেশ অশান্ত করে নিজেদেরকে বিরোধী দল জাহির করার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। আপনার কাছে আমি এটা জানতে চাই যে আপনি বলছিলেন বারবার যে আইন সংস্কারের ব্যাপারে বলছিলেন, আপনি কি তাহলে, আমি যদি বলি যে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় যেভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আপনি ঠিক ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন? অবশ্যই, কারণ আপনি দেখেন যে 71-এ গণহত্যার জন্য যেইভাবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, 24-এর বিতর্কিত হত্যাকাণ্ড নিয়ে যেভাবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং সেখানে তো আপনার 24-এর যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ডিএনএ টেস্ট বা অন্য কিছুই কিন্তু নেই, তারপর কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কিন্তু এইরকম পার্লামেন্টে ধর্ষণের জন্য কেন নয়, বিশেষ করে শিশু ধর্ষণ এবং হত্যা, এই জায়গাগুলোর জন্য, অর্থাৎ একটি নির্দিষ্ট বয়সের একটি অবুধ শিশু বা নির্দিষ্ট বয়সের পর্যন্ত ঘটনার জন্য, বিচারের জন্য অবশ্যই এমন ট্রাইব্যুনাল করা উচিত যেটা সর্বোচ্চ আপনার 45 দিনের মধ্যে বিচার কার্য এবং রায় কার্যকর করা সম্পন্ন করতে হবে। এবং তার জন্য নিরলসভাবে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, মেডিকেল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনটা এমনভাবে করতে হবে যে প্রত্যেকেই বাউন্ড, এই সময়ের মধ্যে তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দিতে হবে, এই সময়ের মধ্যে যেহেতু এই সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে হবে, এই সময়ের মধ্যে সওয়াল জবাব দুই পক্ষে শেষ করতে হবে, এবং এর মধ্যে রায় দিতে হবে এবং রায় কার্যকর করতে হবে। তার জন্য একদম মামলা দায়ের থেকে শুরু পর্যন্ত, মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া পর্যন্ত সর্বোচ্চ 45 দিনের সময় দিয়ে একটি ট্রাইব্যুনালের আইন করা অতীব জরুরি। না হলে এ ধরনের ধর্ষণ, এ ধরনের ঘটনা এবং এই ঘটনা নিয়ে রাজনীতি, এটা চলতেই থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই খুব দ্রুত
ধর্ষণের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো আমরা একটা জিনিস দেখি, আপনি নিষ্পত্তি শেষ করার আগে, যে এই রামিসা হত্যা বা হত্যাকাণ্ড নিয়ে নানা মানুষ নানা মানে করে, আপনাকে আন্দোলন করতে দেখেছি, মানববন্ধন করতে দেখেছি, কিন্তু আমরা চাই সরকারকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিই এবং প্রস্তাব দিয়ে সরকারকে বাধ্য করি। সেই জায়গাটাই কিন্তু আসল, না হলে তো মানে একদম ঘোলা পানিতে মাছ শিকার করা, বাজার গরম করা, মাঠ গরম করা, সরকারকে বেকায়দায় ফেলা। এই যে রামিসা হত্যার ঘটনায় কিন্তু আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার তার বাড়িতে গিয়েছে, তার বাবার সাথে কথা বলেছে, তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। এটা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী সুলভ তিনি আচরণ করেছেন এবং এটাই করা উচিত এবং সেটাই তিনি করেছেন। সেই জায়গাগুলো থেকে কিন্তু বিরোধী দলকে কোনো ধন্যবাদ দিতে দেখি নাই, আবার তাদেরকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে দেখি নাই। এই যে একটি নেগেটিভ এবং কৌশলগত প্রক্রিয়া আপনাদের, এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের দৈনিক সকালবেলা সমসাময়িক বিশেষ আয়োজন। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসন যারা এই সরকারে রয়েছেন তারা পার্লামেন্টে বিশেষভাবে একটি প্রস্তাবনা দিয়ে আসলে যেভাবে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়েছে, যেভাবে ২৪শে গণঅভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে সে মামলাগুলো নিষ্পত্তির জন্য যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেভাবে একইভাবে শিশু ধর্ষণ এবং ধর্ষণের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি নতুন করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আজকের এপিসোড থেকে নিশ্চয়ই এই কথাটা প্রশাসনের যারা রয়েছেন তাদের কাছে পৌঁছাবে, এমনটাই আশা রাখি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।